আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা কথা বলবো বাংলাদেশ কিন্তু কালকে তুর্কমেনিস্তানের সাথে 7-0 গোলের বিশাল একটা জয় পাইছে, সেই বিষয়টা নেই। এছাড়াও বাংলাদেশ ছাড়াও কিন্তু দক্ষিণ এশিয়া থেকে ইন্ডিয়াও কিন্তু কোয়ালিফাই করছে। ইন্ডিয়া কিন্তু টানা 22 বছর পর এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করছে, যেটা কিনা এবার তারা তাদের পুরুষ দল পারে নাই। শুধু তাই না, ইন্ডিয়া যে কোয়ালিফাই করছে, ইন্ডিয়া যাদের হারাইছে তারা হলো থাইল্যান্ড। থাইল্যান্ড কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলা একটা টিম, তাদের টিমে হাই প্রোফাইল অরিজিন প্লেয়ার আছে, যাদের কিনা তাদের মাটিতেই হারাইয়া এশিয়া কাপে কোয়ালিফাই করে কিন্তু চারটিখানি কথা না। ইন্ডিয়ার পুরুষ ফুটবল দল কিন্তু কিছুদিন আগে থাইল্যান্ডের কাছে হারছে, কিন্তু ইন্ডিয়ার নারী দল কিন্তু সেটা হইতে দেয়নি। তাদের হারে সেই প্রতিশোধ তো নিচে, তার সাথে সাথে তারা এএফসি কাপেও খেলার যোগ্যতাও অর্জন করছে। শুধু তাই না, বাংলাদেশ যখন দক্ষিণ এশিয়া থেকে এএফসি কাপে অংশগ্রহণ করা নিশ্চিত করলো, তখন কিন্তু অনুমিত ছিল ইন্ডিয়ার কাছে জিনিসটা চ্যালেঞ্জিং, কারণ তাদের কোয়ালিফাই করতেই হইতো। যাই হোক, ইন্ডিয়া যেহেতু কোয়ালিফাই করছে, বাংলাদেশও কোয়ালিফাই করছে। শুধু তাই না, 3টা দল কোয়ালিফাই করার চান্সেস আছিল, যেমন নেপাল কিন্তু কালকে হাইরা গেছে। যদি তারা না হারতো পেনাল্টিতে, যে তাহলে কিন্তু দক্ষিণ এশিয়া থেকে, শুধুমাত্র দক্ষিণ এশিয়া থেকেই 3টা দল এএফসি কাপে অংশগ্রহণ করতো। মানে এই ব্যাপারটা যে কত বড় একটা হিউজ একটা ব্যাপার, সেটা দক্ষিণ এশিয়ার ফুটবলের ফ্যানরাও হয়তো জানে না। একটা রিজিয়নের থেকে 3টা টিম এএফসি কাপের মতো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করবো, সেটা কিনা আসলে স্বপ্নের মতো বলা চলে। নেপাল কোয়ালিফাই করতে না পারলেও তারা যেই পরিমাণে খেলা দেখাইছে, তাদের টেম্পারমেন্ট, তাদের অ্যাকুরেসি, তাদের খেলার পটেনশিয়ালিটি যেভাবে তারা শো করছে, সেটা থেকে বোঝা যায় দক্ষিণ এশিয়ার ফুটবল কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। আসলে তাদের ব্যাড লাক, তা না হলে কিন্তু নেপালও তারা তাদের গন্তব্যে যাইতে পারতো। তবে সেটা খারাপ কিছু না, বাংলাদেশ আর ইন্ডিয়া যেখানে কোয়ালিফাই করছে, আশা করি ভালো কিছুই হইব। এই ব্যাপারটা আসলে আমাদের মেসেজ দেয় দক্ষিণ এশিয়ার ফুটবল কিন্তু কোনো অংশে আর পিছিয়ে নেই। আমাদের এখন উচিত, আমাদের ওই সময়টা আশা পড়ছে, যে সময়টা কিনা এখন আসলে দক্ষিণ এশিয়া ফুটবলে জোর দেওয়া দরকার। আরও হাই প্রোফাইল অরিজিন প্লেয়ার আনা দরকার, যাতে কিনা এই অঞ্চলের ফুটবলটা ডেভেলপ হয়। আসলে এই অঞ্চলে যে কী পরিমাণ বড় একটা মার্কেট লুকিয়ে আছে, সেটা হয়তো অনেকে হয়তো কল্পনা করতে পারে না। হামজা চৌধুরী এসে কিন্তু এই রিজিয়নের সিনারিওটাই চেঞ্জ করে দিছে। তো এখন দেখা যাক এএফসি কাপে বাংলাদেশ কেমন করে। আরেকটা কথা, এএফসি কাপে যদি বাংলাদেশের ভালো করতেই হয়, তাহলে অবশ্যই ভালো অরিজিন প্লেয়ার তাদের আনতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। কারণ বাংলাদেশের ফার্স্ট 11-এর প্লেয়ার ভালো, হ্যাঁ এটা ভালো, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু যারা রিজার্ভ বেঞ্চে আছে তাদের খেলার মান নিয়ে আমার একটু প্রশ্ন আছে। যদিও যারা স্কোয়াডে চান্স পায় তারা কেউই খারাপ না, তবে এফসি কাপের মতো টুর্নামেন্টে কম্পিটিশন করার জন্য আপনার ভালো প্লেয়ার লাগবে। বিদ্রোহী করে যে ফুটবলার, তাদের হয়তো ব্যাক করা যায়। এছাড়া আমাদের অরিজিন যেসব প্লেয়ার আছে তাদেরও কিন্তু এই দলে ইনক্লুড করা যায়। তা না হলে এফসি কাপেও কিন্তু আমরা যে ভরাডুবির একটা আশঙ্কা থেকেই যেতে পারে। তো আসলে মেয়েদের উপর পূর্ণ একটা বিশ্বাস আছে, তারা একটা ভালো কিছু করব। এরকম আমরা দেখিয়েছি, এই বাংলাদেশ বড় বড় টিমের সাথে ভালোই কম্পিট করে ম্যাচ বের করতে পারে, আসলে বের করার সামর্থ্য রাখে। তো দেখা যাক, আর 6 মাস আছে এফসি কাপের, এই 6 মাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের মাধ্যমে যেহেতু একটা ওয়ার্ল্ড ফুটবলের রেকগনাইজেশন আসছে, আমাদের উচিত এই 6 মাস সিরিয়াসলি নেওয়া, আর তাদের উপর ভালো পরিমাণে ইনভেস্ট করা, তাদের উপর সময় দেওয়া, যাতে কিনা তারা ভালো একটা রেজাল্ট নিয়ে দেশের নাম উজ্জ্বল করতে পারে। তো বাংলাদেশের জন্য শুভকামনা।